বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে দলীয় কার্যালয় পল্টনে আজকে একটা সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 200 আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে। অর্থাৎ প্রাথমিক তালিকা এটা পরিবর্তন হবে, নির্বাচন হবার আগেই এখান থেকে অনেকেই রদবদল হবে অনেক নাম, কারণ লেনদেনের একটা ব্যাপার তো থাকে। শুনেছি 10 কোটি থেকে শুরু হয়েছে আসন বিন্যাস করে 200 কোটি পর্যন্ত মনোনয়ন বেচা কেনা হয়েছে এবং লন্ডন থেকে খোদ তারেক রহমান এটার বাণিজ্য করেছেন এবং শুনতে পাচ্ছি শিলং সালাউদ্দিন লন্ডনে গেছেন সেই বাণিজ্যের টাকা ঠিকঠাক মতো পৌঁছে দিতে। কয়েকটা চমৎকার বিষয় আমি লক্ষ্য করলাম এই মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে, প্রাথমিক তালিকায় যাদের নাম এসেছে। প্রথমত খালেদা জিয়া। বিগত 15 বছর একটা অভিযোগ ছিল না যে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার লিভার সিরোসিস, তাকে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যাইতে হবে, এ ধরনের অনেক কথা আপনারা শুনেছেন না? কিন্তু খালেদা জিয়া যে এভার কেয়ারের ট্রিটমেন্ট নিল, এরপর তিনি সরকার পতনের পর দেশের বাইরে গেলেন লন্ডনের চিকিৎসার জন্য, সেখানে কি ডক্টররা তাকে বলেছিল? এরকম কোনো রিপোর্ট আপনারা দেখেছিলেন যে তার ঠিকঠাক চিকিৎসা বাংলাদেশে থাকতে হয়নি? বারবার বলা হয়েছে মৃত্যু সজ্জায়, আজ মরে কাল মরে, এরকম অনেক তথ্য আমরা দেখেছি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমরা দেখলাম তাকে প্রপার ওয়েতে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যেগুলা ছিল পুরোপুরি বিএনপির মিথ্যাচার। যে ব্যক্তি হুইল চেয়ার থেকে উঠতে পারে না, সে ব্যক্তি 5 আগস্টের পর রং চকচকে শাড়ি পরে দাওয়াত খাইতে অনুষ্ঠানে যায়। যে ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারে না, সেই ব্যক্তি পাকিস্তান এম্বাসির লোকদের সাথে সাক্ষাৎ করে বৈঠক করে। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে ব্যক্তি সেনাপ্রধান ওয়াকারের সাথে বৈঠক করে। যে ব্যক্তি ঠিকঠাক মতো চলতে পারে না, সেই ব্যক্তি এখন 3টা আসনে লড়াই করবে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া 3টা আসনে লড়বে। বগুড়াতে একটা আসন, দিনাজপুরে একটা আসন, সম্ভবত আর একটা আসন ফেনীতে। এই শক্তি কোথা থেকে আসলো? নাকি ক্ষমতার জৌলসে একদম শক্তিমত্তা একদম জাগ্রত হয়ে গেছে? যাই হোক, লন্ডন পলাতক তারেক রহমানও কয়েকটা আসনে হয়তো বা নির্বাচন করবেন, মনোনয়ন তিনি, তার নামও প্রার্থী তালিকার মধ্যে আছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, সব থেকে মর্মাহত হবার যে বিষয়, সব থেকে কষ্টের যে বিষয়, যার ব্যথায় আমি ব্যথিত, যার ব্যথায় আমার বুকের ভেতরটা চিনচিন চিনচিন করতেছে, সে কে জানেন? ব্যারিস্টার রুমিন ফারহানা। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাদেরকে তুলোধনা করেছেন, তাকে কেউ কিছু বলেনি। গত 15 বছর টকশুতে নগ্ন সমালোচনা করেছে, সব বিষয়ে কিছু বলেনি। আওয়ামী লীগ সরকারের এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে রুমিন ফারহানা সমালোচনা করে নাই। প্রতিনিয়ত বিএনপিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ডিফেন্ড করে গেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির পক্ষে কথা বলবার মতো কোনো ব্যক্তি ছিল না। ব্যারিস্টার রুমিন ফারহানা, নীলুফার ইয়াসমিন মনি নামে একটা নেত্রী আছে উনি, এবং পাপিয়ার ব্যাপারটা আপনারা বাদ দেন, বাট রুমিন ফারহানা এবং মনি, এই দুজন ব্যক্তি, এই দুজন নারী নেত্রী, তারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে অনলাইনে বিএনপিকে টিকিয়ে রাখবার জন্য, এবং তারাই বিএনপির মূল ভোকাল ছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে 200 আসনে প্রার্থী বরাদ্দ দেওয়া হয়েছে, নাম প্রকাশ করা হয়েছে, সেখানে রুমিন ফারহানার নাম নাই। আমি ভেবে নিলাম ব্রাহ্মণবাড়িয়াতে তার যে আসন, সেই আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন দিতে আগ্রহী না। কিন্তু রুমিন ফারহানার যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার যে প্রজ্ঞা, তার যে মেধা, তার যে বিচক্ষণতা, তার যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কমিউনিটির সাথে কানেকশন, এই সব কিছু বিবেচনা করে রুমিন ফারহানাকে কি ঢাকার কোনো আসনে তার নাম রাখা যেত না? এটা কি লজ্জা না? বেশটা রুমিন ফারহানার জন্য তো এটা একটা লজ্জার বিষয়। এই লজ্জা আগামী দিনে বিএনপির উপর কিভাবে বর্তাবে সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। রুমিন ফারহানার ইন্টারন্যাশনাল লবি মোটামুটি স্ট্রং, সো তিনি তারেক রহমানকে ছেড়ে কথা বলবেন এটা আপনারা কেউ ভাববেন না। নিশ্চিত থাকেন রুমিন ফারহানা একটা ব্লাস্ট করবে, হয়তোবা আর কিছুদিন অপেক্ষা করবে। এরপর রুহুল কবির রেজভি সাহেব কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে তার কিন্তু বিচিতে কিন্তু নাকি গুলি করেছিল, সম্ভবত বিচিতে লাগে নাই, বাট বিচির আশেপাশে লেগে তার বিচি নাকি অকেজ হয়ে গেছে, তিনি নাকি সন্তান জন্মদানে সক্ষম না। রিজভী সাহেব গত 15টা বছর কেচিগেট রিজভী নাম তার হয়ে গেল। তিনি পল্টনের অফিসে দলীয় কার্যালয়ে 10-15 জন লোকজন নিয়ে ওই কেচিগেটের গোড়ায় বসে থাকতেন সবসময়। এই জন্য তাকে অনেকে কেচিগেট রেজভী বলে। এই রেজভী সাহেবের নাম এই 200 প্রার্থীর মধ্যে নাই, এটা কি মেনে নেওয়া যায়? এই রেজভী সাহেব বিএনপিকে সবসময় ডিফেন্ড করেছেন, আওয়ামী লীগকে নগ্ন সমালোচনা করেছেন, সব বিষয়ে যেটা যৌক্তিক নয় সমালোচনা করার জন্য সেটা নিয়েও সমালোচনা করেছে রেজভী এবং রুমিন ফারহানা। কিন্তু এই যে বিএনপি তাদের দুজনকে এভাবে অসম্মানিত করলো, এটা কি বিএনপির জন্য খুব ভালো হলো? মোটেও না।
আর কিশোরগঞ্জের ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে যারা অনেক বেশি মাতোয়ারা করেন, দেখছেন তো, মানুষের সামনে দেখানোর জন্য মুক্তিযুদ্ধ 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 নিয়ে ব্যবসা করার জন্য, কার্ড খেলার জন্য এরা খেলে। ঠিকঠাক মতো কিন্তু তার নামটা চলে এসেছে। যেখানে অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম আসে সেখানে রুমিন ফারহানার নাম আসে না, সেখানে রেজভির নাম আসে না। যেখানে রনাকুল হক শ্রাবণ না কি যেন নাম, ছাত্রদলের সাবেক সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট হইতে পারে, যেটার নোট ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল, তার নাম আছে এই মনোনয়নের তালিকায়, কিন্তু রেজভি এবং রুমিন ফারহানার নাম নাই। এটা কি মেনে নেওয়া যায়? মানে মানুষকে এভাবেও খেয়ে ছেড়ে দেওয়া যায়? ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রুহুল কবির রেজভিকে এভাবে খেয়ে ছেড়ে দিল তারেক রহমান? নাকি লেনদেনে কম ছিল, পয়সা কম গেছিল নাকি লন্ডনে? এই যে মনোনয়নের তালিকা, এই তালিকার মধ্যে দুইটা নাম দেখে আমি খুব আশাহত হয়েছি। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রেজভির ব্যাপারটা না দেখাতে আমি খুব কষ্ট পেয়েছি মন থেকে, কারণ তারা বিএনপির জন্য সর্বোচ্চটুকু সার্ভ করেছে। কিন্তু এই তালিকায় আর দুটা নাম না দেখে আমি খুব আশাহত হয়েছি। বিলিভ মি, সেই দুইটা নাম হচ্ছে যুবদলের দক্ষিণ যুবদলের সদস্য সচিব চাঁদাবাজ নয়ন, আন্তর্জাতিক মানের একটা চাঁদাবাজ। এই চাঁদাবাজ 5 আগস্টের পর থেকে যত টাকা কামিয়েছে, যত জায়গায় চাঁদাবাজি করেছে, যতগুলা টেলিভিশন চ্যানেলে গিয়ে চাঁদাবাজি করেছে, যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির একটা স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। ঢাকা মহানগর দক্ষিণে সর্বোচ্চ চাঁদাবাজি করেছে এই যুবদলের নয়ন। যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, একটা গণভোট আয়োজন, একটা জাতীয় নির্বাচন আয়োজন করতে বিএনপির নয়ন যে চাঁদাবাজির টাকা জমিয়েছে সেই টাকা দিয়ে সম্ভব। এই চাঁদাবাজ একটা স্লোগান আবিষ্কার করেছিল, এই লাগারে লাগা ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, মনে নাই? স্লোগানের ভিডিওটা দেখাইতে পারতেছি না, কপিরাইট ক্লেম আছে চ্যানেলে। এই লাগালাগি নয়ন রে মাগুরা থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিল লাগালাগি নয়ন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তার নামটা প্রাথমিক তালিকা আসেনি। আমি বলছি না মনোনয়ন দেওয়া হয়নি, ভবিষ্যতে এটার তালিকা পরিবর্তন হবে, এটা তো ফিক্সড কোনো তালিকা না, এটা পরিবর্তন হবে। রুমিন ফারহানাও মনোনয়ন পেতে পারেন, আমি বলছি না তারা পাবে না। রেজভি সাহেব মনোনয়ন পেতে পারেন ধানের শীষ প্রতীকে, আমি বলছি না পাবে না, কিন্তু প্রাথমিক তালিকায় একটা সম্মান প্রদর্শন তাদেরকে করা যাইতো। নয়নের কথা বলছি না, ফারহানা আপা এবং রেজভি কাকু, এই দুইজনকে কিন্তু সম্মানের জায়গা থেকে হলেও তারা সিনিয়র নেতা, বিএনপির আন্তর্জাতিক সহ আন্তর্জাতিক সম্পাদক সম্ভবত ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রেজভি যুগ্ম মহাসচিব, তো তাদেরকে মনোনয়ন দিয়ে তাদেরকে কি সম্মানিত করা যেত না এই প্রাথমিক তালিকায় নাম রেখে, যেখানে শ্রাবণের মতো বাটপার চিটার ছোট জুনিয়র নেতাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে? আমি এইটা বলতেছি। লাগারে লাগা নয়ন মাগুরা থেকে মনোনয়ন চাইছিল, প্রচুর জনসমর্থন আছে তার, সে বারবার বলার চেষ্টা করে সে মাগুরাতে অলরেডি বিভিন্ন জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে এবং করেছে সেটা, কিন্তু লাগালাগি নয়ন রে মনোনয়ন দেওয়া হয়নি। আরেকটা ব্যক্তিকে, যাকে শামীম উসমানের প্রতিপক্ষ হিসেবে নারায়ণগঞ্জে দাঁড় করানোর বারবার চেষ্টা করা হয়েছে, জাকিরা, বজরাবাজারের জাকির। এই নারায়ণগঞ্জের জাকির একদম মাদকাসক্ত জাকির, ইয়াবা জাকির, সে পতিতাপল্লীর দালাল ছিল একটা সময়, আপনারা জানেন। পতিতাপল্লী পরিচালিত হয়তো জাকিরের নেতৃত্বে, এবং এই জাকিরকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে গ্রেফতার করা হয়েছিল, এটা কিন্তু খোদ বিএনপি নেতারা গ্রেফতার করাতে বাধ্য করেছিল, কারণ জাকির তাদের জন্য থ্রেট হয়ে গেছিল এবং জাকিরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, বিএনপি নেতারাই করেছে। এই জাকিরকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি ব্যাপক মর্মাহত, জাকিরের মতো একজন সম্ভাবনাময়ী একজন নেতাকে মনোনয়ন দেওয়া হলো না। শুনেছি মনোনয়ন না দেওয়াতে জাকির নাকি বিছানায় শুয়ে গেছে হসপিটালের বেডে গিয়ে। তারেক রহমানের প্রতি আমার একটা আহ্বান থাকবে, ভাই মনোনয়ন কত টাকায় বিক্রি করতেছেন একটু যদি বলতেন। আমার এই ভিডিওটা বিএনপির কোনো নেতা যদি দেখে থাকেন, কাইন্ডলি তারেক রহমানকে একটু পাঠাবেন, একটা মেইল অ্যাড্রেস দিব, সেখানে যেন তিনি আমাকে একটু বলেন, বা তার মেইলটা আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে দিয়ে আমি মেইল করে জানবো যে ঢাকা 12 আসনে একটা প্রার্থী আছে, হেভিওয়েট প্রার্থী, তার মনোনয়নের জন্য কত কোটি টাকা দিতে হবে, টাকা কি ডলারে দিতে হবে নাকি পাউন্ডে দিতে হবে নাকি ক্যাশে নাকি চেকে, একটু বললে ভালো হয়। ব্যবসা তো চলতে আছে, আর এখান থেকে অনেক তালিকা পরিবর্তন হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রুহুল কবির রেজভির সাথে একটা অন্যায় হয়েছে। তারা যথেষ্ট সম্ভাবনাময়ী, তারা অনেক পরিশ্রম করেছে, গত 15 বছর তারা বিএনপিকে টিকিয়ে রেখেছে, বিএনপিকে সর্বোচ্চ ডিফেন্ড করেছে। এই দুইটা ব্যক্তির নাম প্রাথমিক তালিকায় থাকা উচিত ছিল। আমি জানি পরবর্তীতে তারা মনোনয়ন পাবে, তারা হয়তোবা নির্বাচনে অংশও নেবে, জয়ীও হতে পারে, বাট এই যে প্রাথমিক তালিকার মধ্যে তাদেরকে না রেখে অসম্মানিত করা হলো, অথবা একটা ইঙ্গিত দেওয়া হলো যে বেশি বাড়াবাড়ি করলে খেয়ে ছেড়ে দেব, যেমনটা দিয়েছি, এরকম একটা ইঙ্গিত হয়তো বা তারেক রহমান দিয়ে রাখলেন। তবে আমি প্রচন্ড নিন্দা জানাই, প্রচন্ড হতাশ, আশাহত। নিন্দা জানাই এ কারণে, রেজভিকে মনোনয়নের তালিকায় রাখা হয়নি, রুমিন ফারহানা দিদিকে, আমার পছন্দের মানুষকে মনোনয়নের তালিকায় রাখা হয়নি, এবং আমি আশাহত এ কারণে চাঁদাবাজ নয়ন এবং জাকির খানকে মনোনয়ন তালিকার মধ্যে না রাখার জন্য। দেখেন আপনারা যা ভালো মনে করেন, তবে বিএনপিতেই সম্ভব এভাবেই খেয়ে ছেড়ে দেওয়া যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।